ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজটিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রেলওয়ে গ্রুপ ডি এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য ইম্পর্টেন্ট কিছু অঙ্ক এই ভিডিওটিতে সলভ করব। কোশ্চেনগুলি বলবো, তার সঙ্গে দেবো। তোমরা যদি সঠিক অ্যান্সারটি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো প্রথম যে কোশ্চেনটি আসছে সেটি হচ্ছে যে দুটি ক্রমিক কমিশন 10% ও 20% এর তুল্য কমিশন কত? ঠিক আছে, ক্রমিক বলতে পরপর, কমিশন বলতে ডিসকাউন্ট বা ছাড়। তো দুটি পরপর ছাড় যদি দেওয়া হয়, প্রথমবার ছাড় দেওয়া আছে 10%, পরের বার ছাড় দেওয়া আছে 20%, তাহলে একেবারে সমতুল্য কমিশন, দুবার আলাদা আলাদাভাবে না হয়ে যদি একেবারে সমতুল্য কমিশন হয় এগুলোর, তাহলে সেই সমতুল্য কমিশন কী হবে? অপশান এ রয়েছে 30%, অপশান বি রয়েছে 24%, অপশান সি 21%, অপশান ডি রয়েছে 28%। কোনটা সঠিক উত্তর তোমরা জানাতে পারো কমেন্ট করে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি দুটো পরপর কমিশন আছে। তো একটা প্রথমবার কমিশন কোনটা? 10%। তো এটার ফর্মুলার সাহায্যে করে দিচ্ছি। ফর্মুলা হচ্ছে কি 10 + 20 - 10 × 20/100। এটা হচ্ছে ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে? তো 10-এর সঙ্গে 20 যদি যোগ করি তাহলে হয়ে যায় 30, মাইনাস এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে, মানে 2 1 হয়ে যাচ্ছে 2। 30 থেকে 2 মাইনাস করলে কত হচ্ছে? 28। তো 28% হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, যেটা রয়েছে অপশান ডিতে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফর্মুলা অনুযায়ী হলো। নেক্সট যে কোশ্চেনটি আছে এটাতে গেল পরপর দুটো যদি কমিশন দেওয়া হয় সেক্ষেত্রে সমতুল্য কমিশন বের করার ফর্মুলা কি? 10 + 20 মাইনাস দিয়ে 10 × 20/100। বাট যদি পরপর তিনবার কমিশন বা পরপর তিনবার ডিসকাউন্ট দেওয়া হয় সেক্ষেত্রে ফর্মুলা কীরকম হবে? দেখো, পরপর যথাক্রমে প্রথমবার দেওয়া হচ্ছে 10%, তারপরের বারে 20%, তারপরের বারে 25%। পরপর যদি তিনবার ছাড় দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সমতুল্য ছাড় কত? অপশান এ 55%, অপশান বি রয়েছে 52%, অপশান সি অপশান এ 55%, অপশান বি 45%, অপশান সি 52%, অপশান সি ডি রয়েছে 46%, ঠিক আছে? তো কোনটা সঠিক উত্তর তোমরা জানাতে পারো কমেন্ট করে। তো পরপর দুবারের জন্য আমি কি বলেছিলাম? পরপর দুবার প্রথমে বের করে নিতে হবে। পরপর দুবারের জন্য কি? 10 + 20 - 10 × 20/100। তো 20 5-এ হয়ে যাচ্ছে 100, এখানে 5 2-এ হয়ে যাচ্ছে কত? 10। তাহলে 10 আর 20 যোগ করলে 30, -2 করলে কত হচ্ছে? 28%। তো 10% আর 20% থেকে আমরা কত পাচ্ছি? 28% পাচ্ছি। এখন এই 28% আর 25% এই কাজ হবে, ঠিক আছে? তাহলে কী হবে? 28 + 25 - 28 × 25/100, একই ফর্মুলা হলো, ঠিক আছে? তো 53 হচ্ছে মাইনাস, এখানে 25 4-এ 100, 4 7-এ হয়ে যাচ্ছে কত? 28। 53 - 7, তো কত হচ্ছে? 46%, যেটা রয়েছে অপশান ডিতে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন যেটা আছে, সেটা হচ্ছে যে কোন সংখ্যার বর্গের সাথে তার 1/4 যুক্ত করে 47 বিয়োগ করলে 100 হয়? কোশ্চেনটি আরেকবার বলছি, কোন সংখ্যার বর্গের সাথে তার 1/4 যুক্ত করে 47 বিয়োগ করলে 100 হয়? অপশান এ রয়েছে 12, অপশান বি রয়েছে 14, অপশান সি 16, অপশান ডি রয়েছে 10। সব থেকে ভালো হয় এটা যদি অপশান ধরে আমরা করি। অপশান ধরে যদি করি, অপশান এ আমরা করে দেখব, যদি না হয় আমরা অপশান বি, সি অথবা ডিতে যাব। অপশান এতে আমার কি আছে? 12 আছে। তো 12 কি সঠিক অ্যান্সার হবে কি না হবে সেটা বোঝা যাবে 12টাকে ধরে যদি আমরা করি। আচ্ছা, কোন সংখ্যার বর্গের সাথে? তো আমরা যদি 12কে ধরে করি, 12-র বর্গ, বর্গ বলতে কি বুঝি আমরা? স্কোয়ার বুঝি। তো 12-র যদি স্কোয়ার করি, এর সাথে যেটা বলেছে 1/4 যুক্ত করলে, মানে তার 1/4 মানে 12-র 1/4, 12-র 1/4 মানে 12-র সঙ্গে 1/4 মানে কি? 1/4, এটা যোগ করতে বলেছে। যোগ করে সেখান থেকে 47 বিয়োগ করলে সেই বিয়োগফলটা যদি 100 আসে তাহলে বুঝবো যে অপশান এ 12 কারেক্ট। যদি না আসে তাহলে আমরা অপশান বি অথবা সি দিতে যাব। তো দেখা যাক 100 আসে কি না। 12 স্কোয়ার বলতে এখানে 12 12 গুণ করলে 144, এখানে যদি 12কে 4 দিয়ে কাটি তাহলে 4 3 হয়ে যাচ্ছে 12, -47। তাহলে 144-এর সঙ্গে আমি যদি 3 যদি যোগ করি আমার কত হয়? 147 হচ্ছে, মাইনাস এখানে যদি 47 করি, 144 থেকে 47 মাইনাস করলে কত হচ্ছে? 100 হচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি 12 ধরে যদি আমি করি তাহলে কিন্তু যে ফলাফলটা 100 সেটা কিন্তু আসছে। তো অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপর চলে আসছি কোশ্চেন নাম্বার পরেরটায়। A/B সমান আমাকে বলেছে 3:2 বলেছে, B/C সমান বলেছে 3:2 বলেছে, তাহলে A + B/B + C সমান কত বের করতে দিয়েছে? অপশান এ রয়েছে 3:2, অপশান বি রয়েছে 2:3, অপশান সি 5:4, অপশান ডি রয়েছে কোনোটি নয়। তো কোনটা সঠিক উত্তর তোমরা কিন্তু জানাতে পারো।
তো A:B সমান এখানে 3:2 আছে, তো সেই হিসেবে আমরা A কে 3 লিখতে পারি, B কে 2 লিখতে পারি। ঠিক আছে, আবার এদিক দিয়ে B:C সমান কত আছে, 3:2 আছে, সেই হিসেবে আমরা B কে 3 লিখতে পারি, C কে 2 লিখতে পারি। কিন্তু ব্যাপার হচ্ছে B এর মান এখানে আমরা দেখতে পাচ্ছি কত আছে, 2 আছে, এখানে B এর মান কত আছে, 3 আছে। এই দুরকম মান থাকার ফলে B এর সঠিক মান কত আমরা বুঝতে পারছি না। সেক্ষেত্রে আমরা যেটা করবো এখন A:B:C বের করে নেব। তো A:B:C যদি করি, A:B আমার এখানে প্রথমে কত বলেছে, 3:2 বলেছে, তো A বরাবর আমি 3 রাখবো, B বরাবর আমি কি রাখবো, 2 রাখবো। তারপরে B:C সমান কত বলেছে, 3:2 বলেছে, তো B বরাবর আমি রাখবো 3 আর C বরাবর রাখবো আমি 2 পরের লাইনে। ঠিক আছে, এর ফলে এইখানে একটি ঘর গ্যাপ থাকছে এবং এইখানে দেখতে পাচ্ছি আমি একটি ঘর গ্যাপ থাকছে। এটা আমরা ফিল আপ করবো। ফিল আপ করার জন্য পাশের নাম্বার থেকে বসাবো। পাশের নাম্বার এখানে কত আছে, 2 আছে, 2কে বসাবো। এখানে পাশের নাম্বার কত আছে, 3 আছে, 3 বসাবো। ঠিক আছে, এরপর যেটা করতে হয়, 3 3কে করে দেবো 9, 3 দুগুণে হয়ে যাবে 6, আর 2 দুগুণে করে দেবো গুণ করলে 4। তাহলে A:B:C হচ্ছে কত, 9:6:4 হচ্ছে। ঠিক আছে, এবার আমাদের যেটা বের করতে দিয়েছে সেটা হচ্ছে A+B:B+C বের করতে দিয়েছে। আমাদের বের করতে দিয়েছে কি A+B:B+C। তো A বলতে আমি কত পাচ্ছি, 9, এর জায়গায় আমি 9 বসাবো। B বলতে আমি কত পাচ্ছি, 6 পাচ্ছি, তো B এর জায়গায় 6 বসাবো। আবার B+C আছে, B বলতে আবার আমি 6 বসাবো, প্লাস C বলতে কত পাচ্ছি, 4 পাচ্ছি, 4 বসাবো। কারণ A বলতে আমার এখানে হচ্ছে 9, B বলতে আমার হচ্ছে 6, আর C বলতে আমার এখানে কত হচ্ছে, 4 হচ্ছে। তো সেই কারণে A+B:B+C করার সময় এর জায়গায় আমি 9 বসিয়েছি, B এর জায়গায় 6 বসিয়েছি, এখানেও B এর জায়গায় 6, C এর জায়গায় 4 বসিয়েছি। তাহলে 9 আর 6 যোগ করলে কত হচ্ছে, 15 হচ্ছে, আর 6 আর 4 যোগ করলে কত হচ্ছে, 10 হচ্ছে। বাট এটাও কাটাকুটি হবে, কাটাকুটি যদি করি 15কে 5 দিয়ে কাটলে 5 3 15, 10কে 5 দিয়ে কাটলে 5 2 10, মানে 3:2 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, যেটা রয়েছে অপশান এতে। ওকে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন যেটা আছে কোশ্চেন নাম্বার 35-এ, বর্তমানে ভাই ও বোনের বয়সের অনুপাত বলে দিয়েছে কত, 3:2 বলেছে। বর্তমানে ভাই ও বোনের বয়সের অনুপাত বলেছে 3:2 এবং তাদের বয়সের পার্থক্য 5 বছর হলে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। অপশান এ রয়েছে 4:3, অপশান বি 3:4, অপশান সি 5:2, অপশান ডি রয়েছে 2:5। তো কোনটা সঠিক উত্তর তোমরা জানাতে পারো। তো এখানে ভাই ও বোনের বয়সের অনুপাত কত বলেছে, 3:2 বলেছে। তো এই অনুপাত থেকে আমি ভাইয়ের বয়স ধরে নিচ্ছি 3x ধরে নিচ্ছি, আর বোনের বয়স আমি ধরে নিচ্ছি 2x ধরে নিচ্ছি, এবং তাদের বয়সের পার্থক্য কত বলেছে, 5 বছর বলেছে। তো আমি কি করব, পার্থক্য বলতে আমরা যেটা বুঝি সেটা কি বুঝি, বিয়োগ বুঝি। তাহলে ভাইয়ের বয়স থেকে বোনের বয়স কী হবে, বিয়োগ হবে। তো ভাইয়ের বয়স হচ্ছে এখানে 3x আর বোনের বয়স হচ্ছে 2x, তো আমি কী করবো, 3x থেকে 2x বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে কত বছর বলেছে, 5 বছর বলেছে। তাহলে 3x থেকে যদি 2x বিয়োগ করে আমার হচ্ছে x সমান আমি কত পাচ্ছি, 5 পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এবার যেটা বলেছে 5 বছর পরে, তাহলে আমরা ভাইয়ের বয়স এখন অ্যাকচুয়াল কত পাচ্ছি, আমরা ভাইয়ের বয়স ধরেছিলাম 3x বছর, মানে 3 গুণ এক্সের জায়গায় যদি 5 বসিয়ে দিই তাহলে ভাইয়ের বয়স হয়ে যাচ্ছে 3 5 15 বছর। আর বোনের বয়স আমরা কী ধরেছিলাম, 2x ধরেছিলাম, তো এক্সের জায়গায় যদি আমি 5 বসিয়ে দিই তাহলে বোনের বয়স কত দাঁড়াচ্ছে, 5 দুগুণে 10 বছর হচ্ছে। ক্লিয়ার? এবার যেটা বলেছে এটাতে গেল ভাইয়ের বর্তমান বয়স 15 বছর, আর এটা গেল বোনের বর্তমান বয়স 10 বছর। বাট আমাদের জানতে চেয়েছে 5 বছর পরে, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কী হবে। অর্থাৎ ভাইয়ের এখন হচ্ছে 15, আমরা যদি 5 বছর পরে যাই তাহলে ভাইয়ের বয়স 15-এর পাশে যোগ করলে হচ্ছে 20 বছর হবে। আর বোনের যদি এখন 10 বছর আছে, যদি 5 বছর পরে যাই তাহলে বোনের বয়স হবে 10 আর 5 যোগ করলে হচ্ছে 15। ঠিক আছে, বাট আমাদের বার করতে দিচ্ছে এদের অনুপাত। তো ভাইয়ের আমি 5 বছর পরে পাচ্ছি 20 বছর, আর বোনের 5 বছর পরে পাচ্ছি কত, 15 বছর। এটার যদি অনুপাত করি তাহলে 20কে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 4-এ 20, আর 15কে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 3-এ 15। তো 4:3 হয়ে যাচ্ছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত। ঠিক আছে, যেটা রয়েছে অপশান এতে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন যেটা আছে। পরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 36-এ, একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:4 হলে ক্ষতির হার কত বের করতে দিয়েছে। অপশান এ রয়েছে 20%, অপশান বি 25%, অপশান সি 40%, অপশান ডি 50%। কোনটা সঠিক উত্তর তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো।
তো এখানে যেটা বলা হয়েছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য বলা এবং বিক্রয় মূল্যের অনুপাত যেটা বলা হয়েছে 5:4 বলে দেওয়া হয়েছে। ক্ষতির হার কত? আমি ক্রয় মূল্যটাকে এখানে অনুপাতে যেটা আছে ওটাই লিখছি। আমি ক্রয় মূল্যটাকে এই অনুপাতে কত বলে দেওয়া আছে, 5 আছে, আমি ধরে নিচ্ছি ক্রয় মূল্য 5 টাকায়। আর বিক্রয় মূল্য এই অনুপাত থেকে আমি ধরে নিচ্ছি 4 টাকা। তো ক্ষতির হার কত বের করতে দিয়েছে, অর্থাৎ আমি কিনছি 5 টাকা দিয়ে কিন্তু বিক্রি করছি 4 টাকা দিয়ে। 5 টাকা দিয়ে কিনে আমি 4 টাকায় বিক্রি করছি, আমার ক্ষতি হচ্ছে। কত টাকা ক্ষতি হচ্ছে? আমরা 5 থেকে 4 মাইনাস করলে পাবো কত টাকা ক্ষতি হচ্ছে, 1 টাকা ক্ষতি হচ্ছে। অর্থাৎ 5 টাকা দিয়ে কিনে আমার 1 টাকা ক্ষতি হচ্ছে। এখানে ক্ষতির হার মানে শতকড়ায় কত বের করতে দিয়েছে, শতকড়া বলতে 100তে কত। তো সেই কারণে আমি এখানে 100 দিয়ে গুণ করে দেবো। তো 5 দিয়ে 100কে কাটলে কত হচ্ছে, 20 হচ্ছে, মানে 20% আমার হয়ে যাচ্ছে ক্ষতি, যেটা রয়েছে অপশান এতে। ঠিক আছে, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর চলে যাব কোশ্চেন নাম্বার 20%। হ্যাঁ একদম, কৌশিক ঘোষ 20% বলছে, একদম কারেক্ট, অপশান এ হবে। নেক্সট পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 37। এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাতে খুব আসে এই কোশ্চেনটি। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন। এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে? অপশান এ রয়েছে 222 টাকা, অপশান বি 220 টাকা, অপশান সি 222.50 টাকা, অপশান ডি রয়েছে 267 টাকা। ঠিক আছে, কোনটা সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি, এটি তোমরা কমেন্ট করে পরে জানাবে। ঠিক আছে, আমি এটা স্কিপ করলাম, পরেরটা যাচ্ছি। কোশ্চেন নাম্বার 38। এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে, সেই রেডিওটি 1500 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? কোশ্চেনটি আরেকবার বলছি, এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে, সে রেডিওটি 1500 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? অপশান এ রয়েছে 55, অপশান বি রয়েছে 35, অপশান সি রয়েছে 25, অপশান ডি রয়েছে 52। ঠিক আছে, অর্থাৎ এখানে পরিষ্কার তোমরা বুঝতে পারছো যে এটা কোনটা সঠিক উত্তর, তোমরা কমেন্ট করে জানাতে পারো। খুব ইজি অঙ্ক এটা। 800 টাকা দিয়ে রেডিওটা কেনা হচ্ছে, কৌশিক ঘোষ 220। অপশান বি কত টাকা বিক্রয় করলে, এটা 220 বলছে। ঠিক আছে, আরও কেউ যদি জানো কমেন্ট করে জানো, তারপর আমি বলছি সঠিক উত্তরটা কী হবে। ঠিক আছে, আচ্ছা, এক ভদ্রলোক 800 টাকা একটি রেডিও কিনে তারপর 400 টাকা খরচ করে, সেই রেডিওটি 1500 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আচ্ছা, তো এটা কেনা হয়েছে 800 টাকা দিয়ে, কিনে এটা তার উপর আবার 400 টাকা খরচ করছে, তাহলে হিসাব মতো 1200 টাকা কিন্তু ক্রয় মূল্য দাঁড়াচ্ছে। যদিও ক্রয় মূল্য আসল কত 800 টাকা, কিন্তু তার উপর যেহেতু 400 টাকা খরচ করা হচ্ছে, তাই ক্রয় মূল্য বা কস্ট প্রাইস বা সিপি কত হচ্ছে 1200 টাকা। এবার 1200 টাকা দিয়ে কিনে রেডিওটি বিক্রি করা হচ্ছে কত টাকা দিয়ে, 1500 টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে, অর্থাৎ বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস কত, 1500 টাকা। তাহলে 1200 টাকা দিয়ে কিনে এটা বিক্রি করা হচ্ছে কত, 1500 টাকা দিয়ে, তাহলে শতকরা লাভ কত? আমরা দেখতে পাচ্ছি 1200 টাকা দিয়ে এটা কেনা হয়েছে, বিক্রি করা হচ্ছে কত টাকা দিয়ে, 1500 টাকায় বিক্রি করা হচ্ছে। তো বুঝতেই পারছো লাভ হচ্ছে কত টাকা, 300 টাকা লাভ হচ্ছে। তাহলে শতকরায় কত লাভ, মানে 100 × 100 করবো। তো আমি এখানে দুটো শূন্য কেটে যাচ্ছে, 3 দিয়ে 12কে কাটলে 4 হয়, 4 দিয়ে 100কে কাটলে 25 হয়। তো 25% কিন্তু লাভ হচ্ছে, যেটা রয়েছে অপশান 25% অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 39। 270 টাকায় কৌশিক ঘোষ 38, এটা বুঝতে পারলাম না, এটা 38, আচ্ছা 38 25%, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা 39 যেটা বলেছে, 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? অপশান এ রয়েছে 240, অপশান বি 220, অপশান সি 210, অপশান ডি 250। কোনটা কারেক্ট অ্যান্সার তোমরা জানাতে পারো।
এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটাও তোমরা করে পরে জানাবে, ঠিক আছে। 39, এটা আমি স্কিপ করলাম। কোশ্চেন নাম্বার 40, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় দেওয়া হয়। সময় মতো বিল দিয়ে এক ব্যক্তি 54 টাকা ছাড় পেলেন, বিদ্যুৎ বিলের পরিমাণ কত? অপশন এ রয়েছে 300 টাকা, অপশন বি 330 টাকা, অপশন সি রয়েছে 360 টাকা, অপশন ডি রয়েছে 400 টাকা। কোনটা কারেক্ট অ্যান্সার? বুঝতেই পারছো, এখানে যেটা বলেছে যে 15% যদি সময় মতো বিদ্যুতের বিল দেওয়া হয়, অর্থাৎ যে লাস্ট ডেট থাকে তার আগে যদি দেওয়া হয় তাহলে 15% ছাড় দেওয়া হয়, ঠিক আছে। তো সেই হিসাবে এক ব্যক্তি 54 টাকা ছাড় পেয়েছে বিদ্যুতের বিল জমা দিয়ে, মানে অ্যাকচুয়াল 54 টাকা ছাড় পেয়েছেন। তাহলে অ্যাকচুয়াল বিদ্যুতের পরিমাণটা কত ছিল? তার মানে আমরা দেখতে পাচ্ছি যদি পার্সেন্টেজে দেখি তাহলে 15% মানে কত টাকা ছাড়? 15% ছাড় মানে হচ্ছে 54 টাকা ছাড় হচ্ছে। তো 15% মানে যদি 54 টাকা হয় তাহলে 1% কী হবে? 1% হচ্ছে 54/15। তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত? বিদ্যুৎ বিল মানে 100% মানে আমরা বিদ্যুৎ বিলটাকে বুঝি, তাহলে 100% ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে 100 গুণ হচ্ছে আমরা লিখব 54/15। এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে 15কে 5 দিয়ে কাটলে 5 3 15, 100কে 5 দিয়ে কাটলে 5 20 100, 3 দিয়ে যদি আমরা 54কে কাটে তাহলে 3 18 54, এবং 20 আর 18 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 360, ঠিক আছে, 360 টাকা। অর্থাৎ বিদ্যুৎ বিলের অ্যাকচুয়াল যে পরিমাণটা সেটা ছিল 360 টাকা। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কারণ তোমরা যদি 360 টাকার 15% করো, 360 টাকার তোমরা যদি 15% করো তাহলে এই শূন্য কেটে যাচ্ছে। 15কে 5 দিয়ে কাটলে 5 3 15, 5 2 10, 2 18 36, মানে 18 3 দেখো 54 টাকায় কিন্তু ছাড় হচ্ছে, যেটা অপশান সিতে রয়েছে, ঠিক আছে। তো অপশান সি 360 অপশান ধরেও করতে পারো, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন যেটা আছে কোশ্চেন নাম্বার 41। একটি বইয়ের প্রাথমিক মূল্য 1250 টাকা, পরপর 3 বার, প্রথমবার হচ্ছে 10% ছাড় দেওয়া হয়েছে, তারপরে 20% ছাড় দেওয়া হয়েছে, তারপরে 40% ছাড় দেওয়া হয়েছে। কৌশিক ঘোষ 360, হ্যাঁ 360ই হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, একটি বইয়ের প্রাথমিক মূল্য 1250 টাকা, পরপর 3 বার বইটির মূল্য, প্রথমবার 10% ছাড় দেওয়া হয়েছে, পরে 20% ছাড় দেওয়া হয়েছে, তারপরে 40% ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে শেষে আলটিমেটলি বইটির অন্তিম মূল্য কত হবে সেটা বের করতে দিয়েছে। অপশন এ রয়েছে 540, অপশন বি 500, অপশন সি রয়েছে 600, অপশন ডি রয়েছে 700। অর্থাৎ বইটার প্রথমে মূল্য কত ছিল? 1250 টাকা ছিল। সেখান থেকে বইটার মূল্যে প্রথমবারে ছাড় দেওয়া আছে 10%, 10% বলতে 100 থেকে 10 মাইনাস, মানে আমি লিখতে পারি 90/100। তারপরে ছাড় দেওয়া আছে কত? 20%, 20% মানে 100 থেকে 20 মাইনাস, মানে 80/100। তারপরে ছাড় দেওয়া আছে 40%, মানে 100 থেকে 40 মাইনাস, মানে 60/100। করলে একদম বইটার শেষ অন্তিম মূল্য সেটা দাঁড়াবে। তো আমি এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দিচ্ছি, 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 ঠিক আছে। তারপর 125 9, আরেকটু কাটাকুটি এখানে করে নিচ্ছি, 5 2 হয়ে যাচ্ছে 10, এখানে হচ্ছে 5 25 125, 2 4 হয়ে যাচ্ছে 8, এখানে আরেকটু যাবে 5 5 25, 5 2 হয়ে যাচ্ছে 10, এখানে 2 3 হয়ে যাচ্ছে 6, তার মানে 5 4 20, 20 3 60, 60 9 যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে? 540। তাহলে 540 টাকা হয়ে যাচ্ছে বইটার অন্তিম মূল্য, যেটা 1250 টাকা ছিল। সেখানে একবার 10%, একবার 20%, একবার 40%, 3 বার পরপর ছাড় দেওয়া হয়েছে। দেওয়ার পর বইটার দাম গিয়ে দাঁড়িয়েছে কত? 540 টাকা থেকে দাঁড়িয়েছে। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট যে কোশ্চেনটি আছে কোশ্চেন নাম্বার 42। কোশ্চেন নাম্বার 42 যে অঙ্কটি আছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 200 বর্গ সেন্টিমিটার বলে দিয়েছে। ভূমি বলে দিয়েছে 40 সেন্টিমিটার হলে উচ্চতা কত বের করতে দিয়েছে, ঠিক আছে। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে 200 বর্গ সেন্টিমিটার, ভূমি বলে দিয়েছে 40 সেন্টিমিটার, উচ্চতা কত? অপশন এ রয়েছে 14, অপশন বি রয়েছে 12, অপশন সি রয়েছে 18, অপশন ডি রয়েছে 10, ঠিক আছে। তো কোনটা কারেক্ট অ্যান্সার হবে? তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজ বলতে আমরা কোনটাকে বুঝি? যে ত্রিভুজের 3টি বাহু সমান, 3টি বাহু যে ত্রিভুজের সমান সেটাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তো এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, আমরা যেটা জানি সেটা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এমনি নর্মাল যে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানি সেটা হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এটাই কিন্তু এখানে ইউজ হবে, ওই √3/4 ইন্টু বাহু স্কোয়ার এখানে ইউজ হবে না। তাহলে হাফ লিখলাম, ভূমিটা এখানে বলে দিয়েছে কত? 40 সেন্টিমিটার বলে দিয়েছে, ভূমির জায়গায় 40 বসাবো। উচ্চতাটা বের করতে দিয়েছে, তো উচ্চতা যেরকম আছে সেরকমই লিখলাম। তো এটা হয়ে যাচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা কোশ্চেনে সঠিকভাবে বলে দিয়েছে কত? 40 বলে দিয়েছে, তো আমি 40 লিখলাম। সরি 200 বলে দিয়েছে।
আচ্ছা, অভিজিৎ মাঝি 41-এর 9টা কাউন্ট হলো না মনে হয়। না, 9টা কাউন্ট হয়েছে। 5 4-এ 20, 20 3-এ 60, 60-এর সঙ্গে 9 গুণ করেছি, গুণ করে 540 হয়েছে। ঠিক আছে, 5 4-এ 20, আমি এটা স্কিপ করে মানে পরে 9টাকে গুণ করেছি। আচ্ছা, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গ সেন্টিমিটার, ভূমি 40 সেন্টিমিটার হলে উচ্চতা কত? তো ক্ষেত্রফল বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা, কিন্তু এটা এখানে ইউজ হবে না, কারণ যেহেতু ভূমি বলে দিয়েছে, উচ্চতা বের করতে দিয়েছে, সেই হিসাবে এমনি নর্মাল যে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা সেটা হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটাই এখানে ইউজ হবে। তো হাফ আমি লিখলাম, ভূমি কোশ্চেনে বলে দিয়েছে 40, উচ্চতাটা বলে দেয়নি, উচ্চতা যেরকম আছে থাকলো, সমান দিয়ে এটা গেল। এই ফর্মুলা যদি ইউজ করে করি তাহলে ক্ষেত্রফল এটা হচ্ছে, যেটা কোশ্চেনে বলে দিয়েছে সঠিকভাবে কত, 200 বর্গ সেন্টিমিটার বলেছে, তাই ইকুয়াল দিয়ে আমি লিখবো 200। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, 2 দিয়ে 40কে কাটলে 2 20 40, আর 20 দিয়ে এখানে 200কে কাটলে হচ্ছে 20 10-এ 200। তাহলে উচ্চতা আমার হচ্ছে কত, 10। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রত্যেকে লাইক করবে, তাহলে ঠিক আছে সুবিধা হয়, প্রত্যেকে লাইক করবে ভিডিওটি যদি ভালো লাগে। ঠিক আছে, উচ্চতা 10 সেন্টিমিটার, যেটা রয়েছে অপশান ডিতে। কোশ্চেন নাম্বার 43, একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু বলে দিয়েছে 2 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার বের করতে দিয়েছে। অপশান এ রয়েছে √3/2, বি রয়েছে 4√3, সি রয়েছে 2√3, ডি রয়েছে শুধু √3। ঠিক আছে, আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে যদি একটি লাইক করো খুব ভালো হয়। ঠিক আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু 2 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। তো ক্ষেত্রফল এখানে কিন্তু আগের যে ফর্মুলাটা আমরা ইউজ করেছিলাম হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা এখানে ইউজ হবে না। এখানে যেটা ইউজ হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, সেটা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক আছে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো √3/4 ইন্টু বাহু এখানে কত বলেছে, 2 সেন্টিমিটার বলেছে, তো 2 স্কোয়ার করলাম, করে আমরা দেখবো এখানে ক্ষেত্রফল কত হচ্ছে। তো √3/4 ইন্টু 2 স্কোয়ার যদি করি তাহলে 2 দুগুণে কত হচ্ছে, 4 হচ্ছে। তো 4 4 এখানে কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত, √3 বর্গ সেন্টিমিটার হবে কারেক্ট আনসার, যেটা রয়েছে অপশান ডিতে। ঠিক আছে, আশা করছি সকলে বুঝতে পেরেছো। আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে যদি একটু লাইক করো খুব ভালো হয়। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। কোশ্চেন নাম্বার 41, কোশ্চেন নাম্বার 41-এ যে কোশ্চেনটি আছে, এ একটি পেন বিকে 20% ক্ষতিতে এবং বি ওই পেনটি সিকে 30% ক্ষতিতে 168 টাকায় বিক্রয় করলে এর ক্রয় মূল্য কত? অপশান এ রয়েছে 400, অপশান বি রয়েছে 310, অপশান সি রয়েছে 300, অপশান ডি রয়েছে 268। কোনটা সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাতে পারো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে। ওকে, তো এ একটি পেন যেটা বলেছে বিকে 20% ক্ষতিতে, বি ওই পেনটি সিকে 30% ক্ষতিতে 168 টাকায় বিক্রয় করছে, এর ক্রয় মূল্য কত টাকা? তো আমি জানি না যে এর ক্রয় মূল্য কত টাকা, আমি আপাতত ধরে নিচ্ছি যে এর ক্রয় মূল্য হচ্ছে X টাকা। তাহলে এ X টাকা দিয়ে পেনটা কিনে বিক্রি করছে বিকে কত পার্সেন্ট ক্ষতিতে, 20% ক্ষতিতে। তো 20% ক্ষতি বলতে 100 থেকে 20 মাইনাস, 100 থেকে 20 মাইনাস মানে কত, 80/100। বি ওই পেনটি আবার সিকে বিক্রি করছে 30% ক্ষতিতে, তাহলে 100 থেকে 30 মাইনাস আবার করবো আমরা। ঠিক আছে, 100 থেকে 30 মাইনাস করলে কত হয়, 70/100। করলে যে টাকাটা হচ্ছে সেটা হচ্ছে 168। তাহলে ইকুয়াল দিয়ে আমি লিখবো এখানে 168। তাহলে উপর নিচ এখানে 0 0 কেটে যাচ্ছে, এখানেও উপর নিচ 0 0 কেটে যাচ্ছে। 7 দিয়ে যদি 168কে কাটি, 7 2 14, 7 4 28, মানে 24 হচ্ছে। 8 দিয়ে যদি 24কে কাটে তাহলে 8 3 হয়ে যাচ্ছে 24। তাহলে এক্স ইকুয়াল টু এই 3-এর সঙ্গে এই 10 আর এই 10 গুণ হয়ে যাবে, তাহলে 10 10-এ 100 হচ্ছে, 100-র সঙ্গে এখানে 3 ক্রস গুণ করলে কত হচ্ছে, 300 হচ্ছে। অর্থাৎ এর ক্রয় মূল্য হচ্ছে অপশান সি, 300 টাকা। ঠিক আছে, 300 টাকা দিয়ে এ কিনেছিল। তোমরা এটা মিলিয়ে দেখতে পারো, অপশান ধরেও করতে পারো, অপশান ধরে করলে দেখো 300 টাকা দিয়ে এ কিনেছিল, সেটা প্রথমে 20% ক্ষতিতে বিক্রি করছে, 20% ক্ষতি মানে 80/100, তারপরে 30% ক্ষতিতে বিক্রি করছে মানে 70/100। করে দেখবে এটা 168 আসছে কিনা, যদি 168 আসে তাহলে বুঝবে অপশান সি হবে, নাহলে অন্য অপশান হবে। দেখো করে দেখো 168 আসবে। দেখো এই শূন্য আমি কেটে দিলাম, এই শূন্য আমি কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। তাহলে 7 8 56, 56 দিনে গুণ করে দেখো 168 আসবে। 3 6 18, 8 গেল 3 5 15 16, কত হচ্ছে, 168 হচ্ছে। সেই হিসেবে অপশান সি হবে। নেক্সট পরের প্রশ্নটা ঠিক একই টাইপের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 42 কি বলেছে, এ একটি দ্রব্য বিকে 20% লাভে এবং বি ওই দ্রব্যটি সিকে 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রয় করে,
এর ক্রয় মূল্য কত টাকা? অপশান এ রয়েছে 250, অপশান বি 216, অপশান সি 176, অপশান ডি রয়েছে 200। তোমরা জানাতে পারো সঠিক উত্তর কোনটা। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে কিন্তু একটা করে লাইক করবে, তাহলে খুব সুবিধা হয়, ঠিক আছে? এখানেও ঠিক আগের মতো এর ক্রয় মূল্য আমি জানি না, এর ক্রয় মূল্য আমি ধরে নিলাম X টাকা। তো এ দ্রব্যটি কী করছে, X টাকা দিয়ে কিনে বিকে 20% লাভে বিক্রি করছে। 20% লাভ মানে 100 সঙ্গে 20 যোগ মানে 120/100। বি ওই দ্রব্যটি আবার সিকে কী করছে, 10% ক্ষতিতে বিক্রি করছে। 10% ক্ষতি মানে 100 থেকে 10 মাইনাস মানে 90/100 করলে সেটা কত টাকা হচ্ছে, 216 টাকা। ঠিক আছে, আবার বলছি, এই দ্রব্যটি কিনেছিল X টাকা দিয়ে, সেটা বিকে বিক্রি করছে 20% লাভে। 20% লাভ মানে 100 সঙ্গে 20 যোগ বাই 100। বি ওই দ্রব্যটি শিখে 10% ক্ষতিতে 10% ক্ষতি মানে 100 থেকে 10 মাইনাস মানে 90/100 করলে যে দামটা বিক্রয় মূল্য হচ্ছে সেটা হচ্ছে 216 বলেছে। উপর নিচে আমি এখানে 0 কেটে দিলাম, এখানে উপর নিচে 0 কেটে দিলাম। আচ্ছা, এইবার 216 আর 3 যদি আমরা কাটি, তাহলে এখানে 3 3 হয়ে যাচ্ছে 9, 216কে 3 দিয়ে কাটলে 3 7 21, 3 2 6 72 হচ্ছে। 12 6 এখানে 72 হচ্ছে, 3 2 6 হচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু এখানে 10 10 হচ্ছে 100, 100 সঙ্গে 2 যদি আমি ক্রস গুণ করি তো আমার হয়ে যাচ্ছে কত, 200। অর্থাৎ এর ক্রয় মূল্য 200 টাকা, যেটা রয়েছে অপশান ডিতে। এটা গেল আমরা যদি এক্স ধরে করি, তোমরা এটাও অপশান ধরে করতে পারো। অপশান ধরে যদি করো অপশান ডিটা কারেক্ট হবে, সেটা ধরে আমি করছি। 200 টাকা দিয়ে এ কিনেছিল, কিনে এ কী করছে, বিকে 20% লাভে বিক্রি করছে। 20% লাভ মানে 100 সঙ্গে 20 যোগ মানে 120/100। বি ওই দ্রব্যটি কী করছে, সিকে 10% ক্ষতিতে বিক্রি করছে। 10% ক্ষতি মানে 100 থেকে 10 মাইনাস 90/100 করলে যদি 216 আসে, তাহলে বুঝবে যে অপশান ডি কিন্তু মানে 200টা ধরে যে করেছে এটা ঠিক হবে, না হলে অন্য অপশান হবে। তো দেখো আমাদের 216ই কিন্তু আসবে। দেখো এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম। ঠিক আছে, তাহলে 12 দুগুণে 24, 24 9 যদি আমরা গুণ করি, 9 4 36, 6 হাতে গেল 3, 9 দুগুণে 18 আর 3 কত 21, মানে 216ই কিন্তু আসছে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 43। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 400√3 বর্গমিটার, তার পরিসীমা কত মিটার বের করতে দিয়েছে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা যেটা আমরা জানি সেটা হচ্ছে, আচ্ছা পরিসীমা বলতে যেটা কি বুঝি, সমবাহু ত্রিভুজ বলতে যে ত্রিভুজের 3টি বাহু সমান, যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো পরিসীমা বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে ত্রিভুজের 3টি বাহু সমান, এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পরিসীমা। এগুলোকে বাহু বলি, এই বাহুটা যোগ এই বাহুটা যোগ এই বাহুটা, তাহলে 3 গুণ বাহু, 3টে বাহুর যোগফল মানে 3 গুণ বাহু হচ্ছে পরিসীমা। 3 গুণ বাহু এটা হচ্ছে পরিসীমা। ঠিক আছে, তো পরিসীমা বার করতে গেলে আমাকে বাহুটা দরকার, কিন্তু বাহুটা এখানে বলে দেয়নি, তো বাহুটা আমাকে বের করতে হবে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে ফর্মুলা আমরা জানি সেটা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা আমরা জানি ফর্মুলা, যেটা কোশ্চেনে সঠিকভাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে 400√3 বলেছে। বোঝা গেল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা এটা মুখস্থ রাখবে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা ফর্মুলা। আর কোশ্চেনে যেটা সঠিকভাবে বলেছে 400√3, তো দুটোই কিন্তু ইকুয়াল, সেই হিসাবে ইকুয়াল দিয়ে লিখলাম আমি। এরপর এখানে কী হচ্ছে, এই √3 কী হবে, কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বাহু স্কোয়ার ইকুয়াল টু এই 400-র সঙ্গে 4 কী হবে, ক্রস গুণ হবে। ক্রস গুণ যদি করি তাহলে কত হচ্ছে, 1600। 400-র সঙ্গে 4 গুণ করলে 4 4 16 আর 2 0 মানে 1600 হচ্ছে। তাহলে বাহু স্কোয়ার যদি 1600 হয়, তাহলে বাহু কী হবে, যখনই স্কোয়ার থেকে নর্মাল এমনি বাহুতে আসবে তখন 1600-র রুট করতে হয়। 1600 রুট বা 1600-র বর্গমূল, 1600-র বর্গমূল যদি করি, 16-র বর্গমূল কত হয়, 4, 4 4 16, আর এই দুটো শূন্যের জন্য একটা শূন্য আসবে, অর্থাৎ বাহু আমি পেয়ে যাচ্ছি কত, 40 পেয়ে যাচ্ছি। এরপর আমাদের বের করতে দিচ্ছি কি পরিসীমা কত। তো পরিসীমা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 3 গুণ বাহু। তো 3 গুণ বাহু এখানে কত বেরিয়েছে, 40। তো বাহুর জায়গায় আমি 40 বসালাম, তাহলে 3-এর সঙ্গে 40 গুণ করলে 120। ঠিক আছে, 120 মিটার হচ্ছে পরিসীমা। ঠিক আছে, যদি কারোর বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, কোনো সমস্যা নেই, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে। ঠিক আছে, এই প্রশ্নটিতে কিছুক্ষণ আগে আমি বলে দিয়েছিলাম, এক ভদ্রলোক 800 টাকা একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে, সেই রেডিওটি 1500 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। ঠিক আছে, 800 টাকা দিয়ে কিনে 400 টাকা খরচা করছে মানে 1200 টাকা দিয়ে কিনেছে, সেটা বিক্রি করছে 1500 টাকা দিয়ে, তাহলে লাভ হচ্ছে কত টাকা, 300 টাকা। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকেই লাইক করবে। ঠিক আছে, 1200 টাকায় কিনে লাভ করছে কত, 300 টাকা,
তাহলে 100 টাকায় কত ইন্টু 100, তাহলে এই দুটো শূন্য কেটে যাচ্ছে, 3 দিয়ে 12কে কাটলে 4 হচ্ছে, 4 দিয়ে 100কে কাটলে 25, তো 25% হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন সি। ঠিক আছে, এরপর আরও কিছু অঙ্ক তোমরা দেখে নাও। কোশ্চেন নাম্বার 24, ঠিক আছে, এই অঙ্কগুলি করানো হয়ে আছে, তো একটুখানি বুঝে নাও সবাই। ঠিক আছে, 3টি সংখ্যার অনুপাত বলে দেওয়া আছে 5:7:12 আছে। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার চেয়ে 50 বেশি, সংখ্যা 3টির যোগফল কত? তো এই অনুপাত থেকে আমি একটি সংখ্যাকে ধরে নিয়েছি 5x, এই যে ধরে নিয়েছি, একটি সংখ্যাকে ধরে নিয়েছি 7x, এই যে 7x ধরে নিয়েছি, আরেকটি সংখ্যাকে ধরে নিয়েছি 12x ধরে নিয়েছি। ঠিক আছে, এরপর যেটা সেটা হচ্ছে বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার চেয়ে 50 বেশি। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে সকলে কিন্তু লাইক করবে। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার চেয়ে 50 বেশি। তো প্রথম সংখ্যা আমরা কোনটাকে ধরেছি 5x, দ্বিতীয় সংখ্যা ধরেছি এটাকে আমরা প্রথম ধরেছি, এটাকে ধরেছি দ্বিতীয়, এবং এটাকে ধরেছি তৃতীয় সংখ্যা। ঠিক আছে, তো যেটা বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, প্রথম সংখ্যা হচ্ছে 5x আর তৃতীয় সংখ্যা হচ্ছে 12x। তো 5x প্লাস 12x আমরা এখানে লিখে নিয়েছি প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল কি বলেছে, দ্বিতীয় সংখ্যার চেয়ে 12 বেশি। দ্বিতীয় সংখ্যাটা ছিল 7x, তো দ্বিতীয় সংখ্যার চেয়ে কত বেশি বলেছে, 50 বেশি বলেছে, তাই 7x প্লাস 50 লিখেছি। এরপরে 5x প্লাস 12x করে আমার 17x হয়েছে, আর 7xটা ওদিক থেকে এসে মাইনাস হয়েছে, সমান এই 50 লিখেছি আমি। 17x থেকে যদি আমি 7x মাইনাস করে আমার হয়ে যায় কত, 10x হচ্ছে, ইকুয়াল দিয়ে আমি লিখলাম 50। এরপর এই একটা শূন্যর সঙ্গে এই একটা শূন্য কেটে দিয়েছি, মানে x ইকুয়াল টু আমার 5 বেরিয়েছে। এবার বলেছে সংখ্যা 3টির যোগফল কত? সংখ্যা 3টির যোগফল বলতে আমরা 3টি সংখ্যা ধরেছিলাম, একটা 5x, একটি 7x, একটি 12x, এদের যোগ করতে বলে। যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 24x হচ্ছে। এখন x এর মান আমরা পেয়ে গেছি কত, 5, তাই 24 ইন্টু x এর জায়গায় 5 বসিয়ে 120 লিখেছি। দেখো, বুঝতে কারোর যদি কোনো সমস্যা হয়, কোনো অঙ্ক বুঝতে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো সমস্যা নেই তাতে। কোশ্চেন নাম্বার 25, কিছু সংখ্যক লোক 13 দিনে একটি কাজ করে, যদি আরও 6 জন লোক কাজে যোগ না দেয় তবে কাজটি 15 দিনে শেষ হয়। প্রথমে লোক সংখ্যা কত ছিল? আবার বলছি, কোশ্চেনটি কি বলেছে, কিছু সংখ্যক লোক 13 দিনে একটি কাজ করে, যদি আরও 6 জন লোক কাজে যোগ না দেয় তবে কাজটি 15 দিনে শেষ হয়। প্রথমে লোক সংখ্যা কত ছিল? অপশান এ রয়েছে 35, অপশান বি 45, অপশান সি 30, অপশান ডি রয়েছে 40। তো প্রথমে কতজন লোক ছিল, এই যে কিছু সংখ্যক লোকের কথা বলেছে, এটাই কিন্তু প্রথমে কতজন লোক ছিল তাদের কথাই বলা হয়েছে। ঠিক আছে, তো কিছু সংখ্যক লোক বলতে আমি জানি না, আমি ধরে নিচ্ছি x জন লোক ছিল, মানে প্রথমে কতজন লোক ছিল, x জন, মানে ওটাই হচ্ছে কিছু সংখ্যক লোক, x জন। তাহলে x জন লোক, আমরা যেটা করি লোক গুণ দিন আগে লিখে নিয়েছি, এখানেও লোক গুণ দিন লিখে নিয়েছি, এটা লিখে নেবে। তাহলে x জন লোক করছে 13 দিনে একটি কাজ, x জন লোক করছে 13 দিনে একটি কাজ, যদি আরও 6 জন লোক কাজে যোগ না দেয়। আগে ছিল কতজন, x জন ছিল, 6 জন যোগ দিচ্ছে না, তাহলে x থেকে আমরা কি করব, 6 মাইনাস করে দেবো। তাহলে x মাইনাস 6 জন লোক কাজটা করবে কত দিনে, 15 দিনে করবে, তাহলে ইন্টু আমি দিয়ে 15 লিখব। ঠিক আছে, বোঝা গেল। x জন লোক করছে 13 দিনে কাজ, যদি আরও 6 জন লোক কাজ না করে, মানে আগে ছিল x জন, সেখান থেকে যদি 6 জন না করে, তাই সেই কারণে আমি লিখেছি -6 লিখেছি। তাহলে সেই কাজটা করছে, মানে শেষ হচ্ছে কত দিনে, 15 দিনে, তাই দিনের জায়গায় 15টা লিখেছি। এটাকেই সলভ করা হয়েছে, এক্সের সঙ্গে 13 গুণ করে x গুণ 13 হয়েছে, এটাকে ব্র্যাকেট খুলেছি, 15 সঙ্গে x গুণ করলে হচ্ছে 15x, মাইনাস দিয়ে 15 সঙ্গে 6 গুণ করলে 15 6 90 লিখেছি। তাহলে 13 সঙ্গে x গুণ করলে 13x, আর 15xটা দিক থেকে দিকে আসলে কি হচ্ছে, মাইনাস দিয়ে লিখেছি, সমান এই -90 থাকছে, মোটামুটি এখানে x ইকুয়াল টু কাটাকুটি করে 45 হবে। তাহলে প্রথমে লোক সংখ্যা কত ছিল, x জন ছিল, সেই x জন মানে হচ্ছে 45, অপশন বি হবে কারেক্ট আনসার। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন, যেটা সেটা হচ্ছে 26, x একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে, এবং y ওই কাজটির 2/5 অংশ 10 দিনে করতে পারে। x ও y একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? আমরা সম্পূর্ণ কাজ বলতে কত অংশ বুঝি, সম্পূর্ণ কাজ বলতে আমরা বুঝি এক অংশ, অর্থাৎ x ও y যদি একসাথে কাজটা করে, তাহলে সম্পূর্ণ কাজ মানে এক অংশ কাজটা কত দিনে তারা কমপ্লিট করবে, এটাই বের করতে দিয়েছে। তাহলে x একটি কাজের 1/3 অংশ করছে 5 দিনে, 1/3 অংশ করছে কত দিনে, 5 দিনে। তাহলে পুরো কাজ বলতে এক অংশকে বুঝি আমরা, এক অংশ করবে কত দিনে, 5 গুণ এই 1/3টা উল্টে 3/1, মানে 3 5 15 দিনে। ঠিক আছে, এটা গেল x এর। আর y এখানে বলেছে 2/5 অংশ করছে 10 দিনে, y দেখতে পাচ্ছি 2/5 অংশ করছে কত দিনে, 10 দিনে। তাহলে y যদি একা পুরো কাজটা করে, পুরো কাজ বলতে এক অংশকে বোঝানো হয়, তাহলে y যদি একা পুরো কাজটা করে তাহলে 10 লিখেছি, এই 2/5টা উল্টে যায় 5/2, তো কাটাকুটি করেছি এখানে 2 5 10,
এবং 5 5 গুণ করেছি 25 দিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কারভাবে এক্স যদি পুরো কাজটা মানে এক অংশ কাজ করে তাহলে এক্সের সময় লাগছে কতদিন, 15 দিন লাগছে। আর ওয়াই যদি পুরো কাজটা মানে এক অংশ করে তাহলে ওয়াইয়ের সময় লাগছে কতদিন, 25 দিন লাগছে। এক্সের লাগছে 15 দিন আর ওয়াইয়ের লাগছে কত, 25 দিন। এবার বলেছে দুজনে একসাথে কাজটা যদি করে তাহলে সময় কত লাগবে। দুজনে যদি একসাথে কাজটা করে তাহলে এক্স প্লাস ওয়াইয়ের কথা বলা হয়েছে। তাহলে ফর্মুলার মাধ্যমে যদি করি আমরা তাহলে এটা দুটোকে গুণ আকারে লিখবো, মানে 15 গুণ 25, আর নিচে এই দুটোকে প্লাস করে দেবো। এটা মনে রাখবে, দুজনের যদি আলাদাভাবে বলে দেওয়া থাকে এবং একসাথে বের করতে দেয় তাহলে এই দুটোকে আমরা গুণ আকারে করবো আর নিচে এই দুটোকে প্লাস করে দেবো। তাহলে উপরে আমার 15 গুণ 25 থাকছে আর নিচে 15 আর 25 যোগ করলে কত হচ্ছে, 40 হচ্ছে। ঠিক আছে, তো কাটাকুটি করলে 75/8, 75কে 8 দিয়ে ভাগ করলে 9×3/8 দিন হয়। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 27 যে অঙ্কটি আছে, জলপূর্ণ একটি বালতির ওজন বলে দিয়েছে 23 কেজি বলে দিয়েছে। যখন এতে 2/3 জল থাকে তখন তার ওজন হয় 17 কেজি। শূন্য বালতির ওজন কত বের করতে দিয়েছে। অর্থাৎ জলপূর্ণ একটি বালতির ওজন বলতে বালতিটাতে পুরো জল ভর্তি আছে। ঠিক আছে, অর্থাৎ বালতি প্লাস এক অংশ জলের ওজন, এক অংশ জলের ওজন, এক অংশ এই কারণে বলা হচ্ছে পুরো যেহেতু জল ভর্তি আছে সেই কারণে বালতি, তার মধ্যে যেহেতু পুরো জল ভর্তি আছে তাই বালতি প্লাস এক অংশ জলের ওজন আমি লিখেছি কত, 23 কেজি লিখেছি। তাই বলা হয়েছে প্রথম লাইনে। তারপরে বলা হয়েছে যখন এতে 2/3 জল থাকে, অর্থাৎ বালতির মধ্যে যদি পুরোটা ভর্তি না থাকে, বলেছে 2/3 মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ, 2/3 মানে 2/3। যদি 2/3 অংশ জল থাকে তাহলে তার ওজন কত বলেছে, 17 কেজি বলেছে। তাহলে ইকুয়াল দিয়ে লিখেছি 17 কেজি। এরপর যেটা সেটা হচ্ছে বালতি থেকে এখানে বালতি মাইনাস করলে বালতি বালতি কেটে যাচ্ছে। এখানে 1 থেকে 2 মানে পুরোটা আমি মাইনাস করতে চাইছি, এটা থেকে ওটা মাইনাস করবো, এটার থেকে ওটা মাইনাস করবো, এটার থেকে ওটা মাইনাস করবো। মাইনাস করলে বালতি থেকে বালতি কেটে যাচ্ছে। 1 থেকে 2/3 মাইনাস করলে 1/3 হয়। তাহলে 1/3 অংশ জলের ওজন 23 থেকে যদি 17 মাইনাস করে কত হচ্ছে, 6 কেজি হচ্ছে। ঠিক আছে, তাহলে 1/3 অংশ জলের ওজন যদি 6 কেজি হয় তাহলে আমাদের বের করছে শূন্য বালতির ওজন করতে, মানে বালতির মধ্যে কোনো রকম জল থাকবে না। তো পুরো যে এখানে জলটা ছিল এক অংশ জল, এর ওজনটা আমি মাইনাস করে দেবো। তো তার জন্য এক অংশ জলের ওজনটা আমি বের করে নিয়েছি এখান থেকে। এখানে মাইনাস করে যে 1/3 অংশ জলের ওজন 6 কেজি হয়েছিল, এখান থেকে আমি এক অংশ জলের ওজন যদি বের করি তাহলে 6 ইন্টু এই 1/3টা কী হবে, উল্টে যাবে। উল্টে গেলে 3 6 কত হচ্ছে, 18 কেজি হচ্ছে। ঠিক আছে, তাহলে বালতি প্লাস মানে বালতিতে এটা হচ্ছে শূন্য বালতি, বালতির মধ্যে পুরো জলটা যদি ভর্তি থাকে, পুরো বালতির জল মানে কত কেজি, 18 কেজি হচ্ছে। তাহলে বালতির মধ্যে যদি পুরো জলটা ভর্তি থাকে, পুরো এক অংশ জল মানে পুরো জল মানে 18 কেজি যদি ভর্তি থাকে তাহলে টোটাল দাঁড়াচ্ছে কত, 23 কেজি। কিন্তু আমাদের এখানে শুধু বালতির ওজনটা বের করতে দিয়েছে, তো সেই কারণে আমরা জলের ওজনটা মাইনাস করে দেবো। এখানে 23 কেজি থেকে 18 কেজি কী করে দেবো, মাইনাস করে দেবো। 23 থেকে যদি 18 মাইনাস করি তাহলে হয়ে যায় 6 কেজি। অর্থাৎ শূন্য বালতির ওজন হচ্ছে 6 কেজি, যেটা রয়েছে অপশান বিতে। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে 7টি ঘোড়া ও 7টি গাধার মূল্যের গড় বলেছে 96 টাকা বলেছে। একটি গাধার মূল্য একটি ঘোড়ার মূল্যের বলেছে দ্বিগুণ। প্রত্যেকটি গাধা ও ঘোড়ার মূল্য কত। ঠিক আছে, আচ্ছা অঞ্জন বিশ্বাস বলছে আগের ম্যাথটা একটু দেখাবেন দাদা। হ্যাঁ দেখাচ্ছি। কোনটা, কোশ্চেন নাম্বার 27-এর কথা নিশ্চয়ই বলছো, মানে এইটার কথাই বলেছো, তো এটা বলে দিচ্ছি। এটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে জলপূর্ণ একটি বালতির ওজন আমাকে বলে দিয়েছিল 23 কেজি। ঠিক আছে, অর্থাৎ বালতি বলতে খালি বালতি, আমরা খালি বালতির মধ্যে পুরো যদি জল ভর্তি করি তাহলে টোটাল ওজনটা দাঁড়াচ্ছে আমার 23 কেজি। এটাই বলেছে কোশ্চেন। অর্থাৎ একটা খালি বালতি, সেই বালতির মধ্যে যদি আমরা পুরো জলটা ভর্তি করে দিই, পুরো জল বলতে আমরা কি বুঝি, এক অংশ বুঝি। তাহলে বালতির মধ্যে যদি এক অংশ জল পুরোটা যদি ভর্তি করে দিই তাহলে তার ওজনটা দাঁড়াচ্ছে 23 কেজি। ঠিক আছে, এরপর যেটা, এটা প্রথম লাইন অনুযায়ী। তারপরে বলেছে যখন এতে 2/3 জল থাকে তখন ওজন হয় 17 কেজি। অর্থাৎ বালতির মধ্যে যদি পুরোটা ভর্তি নেই, মানে 2/3 মানে 2/3 অংশ যদি জল থাকে তাহলে এর ওজনটা দাঁড়াবে 17 কেজিতে। এরপর এটাকে থেকে আমি এটা মাইনাস করব। কেন মাইনাস করব আমি বলছি। এতে সুবিধাটাকে যদি মাইনাস করি আমি তাহলে বালতি থেকে বালতি কেটে যাচ্ছে। এক অংশ জলের ওজন থেকে 2/3 অংশ জলের ওজন যদি মাইনাস করলে হচ্ছে 1/3 অংশ জলের ওজন, এবং এটার থেকেও এটা মাইনাস করবো, তিনটার থেকে আমি মাইনাস করব। মাইনাস করলে দাঁড়াচ্ছে 6 কেজি। আমি মাইনাস করলাম কেন, অ্যাকচুয়ালি মাইনাস করতে চাইছে এই কারণে, এই যে বালতি প্লাস এক অংশ জলের ওজন, এক অংশ জলের ওজনটা বের করবো বলে, মানে পুরো জলের ওজনটা আমি বের করতে চাইছি। কারণ জলের ওজনটা আমি মাইনাস করে দেবো, কারণ আমাদের তো শূন্য বালতির ওজন বের করতে দিই, জলের তো দরকার নেই। তাই জলটাকে মাইনাস করার জন্যই আমরা এটা করেছি।
তাহলে 1/3 অংশ জলের ওজন যদি 6 কেজি হয়, তাহলে এই যে 1 অংশ জলের ওজন, এটা কি হচ্ছে 6 ইন্টু 1/3টা উল্টে 3/1 হলো। ঠিক আছে, কাটাকুটি 6 3 কত হচ্ছে 18 কেজি হচ্ছে। ঠিক আছে, এবার আমাদের যেহেতু শূন্য বালতির ওজন বের করতে দিয়েছে, সেই কারণে বালতি প্লাস এই জলটাকে আমরা মাইনাস করব। তো জলের ওজনটা আমরা বের করে নিচ্ছি, পুরো বালতির জল মানে কত 18 কেজি হচ্ছে। তাহলে বালতি প্লাস 18 কেজি যদি করি, তাহলে আমার কত হচ্ছে, এখানে 23 কেজি বলেছে। তাহলে বালতির ওজন কত হবে, 23 থেকে 18 মাইনাস শুধু 6 কেজি হচ্ছে। বোঝা গেছে? ঠিক আছে, এরপরে যদি অসুবিধা হয় অবশ্যই জানাবে। নেক্সট পরের প্রশ্ন, যেটা কোশ্চেন নাম্বার 28। 7টি ঘোড়া ও 7টি গাধার মূল্যের গড় বলেছে 96 টাকা। একটি গাধার মূল্য একটি ঘোড়ার মূল্যের বলেছে দ্বিগুণ। তাহলে প্রত্যেকটি গাধা ও ঘোড়ার মূল্য কত বের করতে দিয়েছে। অপশান এ রয়েছে 142,36, অপশান বি 120,60, অপশান সি রয়েছে 128,64, অপশান ডি রয়েছে 129,65। তো এখানে বুঝতে হবে কী বলতে চেয়েছে। এখানে যেটা বলেছে 7টি ঘোড়া ও 7টি গাধার মূল্যের গড় বলেছে 96 টাকা, একটি গাধার মূল্য বলেছে একটি ঘোড়ার মূল্যের দ্বিগুণ, তাই তো? তো এই লাইনটা থেকে আমরা ধরে নেবো, এখানে যেটা বলেছে একটি গাধার মূল্য একটি ঘোড়ার মূল্যের দ্বিগুণ যে বলেছে, এইখান থেকে আমরা ধরে নেবো যে একটি ঘোড়ার মূল্য আমরা ধরে নেবো এক্স টাকা। তাহলে একটি ঘোড়ার মূল্য যদি এক্স টাকা হয়, তাহলে একটি গাধার মূল্য কী হবে, ঘোড়ার মূল্যের দ্বিগুণ বলেছে, মানে ঘোড়ার মূল্য হয়ে যাবে, ঘোড়ার মূল্য ছিল এক্স, তাহলে গাধার মূল্য বলেছে ঘোড়ার মূল্যের দ্বিগুণ, মানে কী হয়ে যাবে 2x টাকা হয়ে যাবে গাধার মূল্য। ঠিক আছে, এবার এখানে বোঝো, প্রথম লাইনে চলে যাও। প্রথম লাইনে বলেছে 7টি ঘোড়া ও 7টি গাধার মূল্যের গড় বলেছে 96 টাকা। তো একটি ঘোড়ার মূল্য যদি এক্স টাকা হয়, তাহলে 7টি ঘোড়ার মূল্য কী হবে, 7 গুণ এক্স মানে 7x হচ্ছে। একইভাবে একটি গাধার মূল্য যদি 2x হয়, তাহলে 7টি গাধার মূল্য কী হবে, 7 গুণ 2x মানে কত হচ্ছে 14x হচ্ছে। তাহলে 7টি ঘোড়া আর 7টি গাধা মিলিয়ে মোট মূল্য কত হচ্ছে 7x প্লাস 14x, যেটাকে আমি উপরে লিখেছি। ঠিক আছে, আর ঘোড়া এবং গাধা মিলিয়ে টোটাল কত, 7 আর 7 যোগ করলে 14টা। ঠিক আছে, ঘোড়ার গাধা মিলিয়ে 14টি। এটা দিয়ে ভাগ করলে আমরা পাবো গড়, যেটা কোশ্চেনে সঠিকভাবে বলেছে কত 96। ঠিক আছে, টোটাল মূল্যকে মানে মোট মূল্য, ঘোড়ার গাধার মোট মূল্যকে যদি ঘোড়ার গাধার মোট সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলে সেটাকে বলি আমরা গড়। এটা এইভাবে হচ্ছে, যেটা কোশ্চেনে বলেছে সঠিকভাবে কত 96 বলেছে। তো ঠিক আছে, সেই কারণে ইকুয়াল দিয়ে আমি 96 লিখেছি। এইবার এখানে 7x এর সঙ্গে 14x যদি যোগ করে আমার হয়ে যাচ্ছে ওপরে 21x, নিচে 7 আর 7 যোগ করলে হচ্ছে 14। ঠিক আছে, ইকুয়াল টু 96 যেরকম আছে লিখেছি। এটা যদি কাটাকুটি করি, তাহলে 21কে মোটামুটি এটা কাটাকুটি করে তোমরা বুঝতেই পারছো, কাটাকুটি করলে x = 64 বেরোবে। x = 64 বেরিয়ে গেল, মানে ঘোড়ার মূল্যটা বেরিয়ে গেল 64 টাকা, যেটা আমরা x টাকা ধরেছিলাম। আর গাধার মূল্যটা আমরা ধরেছিলাম 2x, মানে 64 2 আমরা গুণ করবে 128 টাকা হবে। ওকে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 29। একটি খাদ্য ভাণ্ডারে 150 জনের 15 দিনের খাদ্য মজুদ ছিল। 10 দিন পর 75 জন অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য কতদিন চলবে। আবার বলছি, কোশ্চেনটা কি বলেছে, একটি খাদ্য ভাণ্ডারে 150 জনের 15 দিনের খাদ্য মজুদ ছিল। 10 দিন পর 75 জন অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য কতদিন চলবে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই প্রত্যেকে লাইক করবে। ঠিক আছে, আচ্ছা, অপশান এ রয়েছে 8, অপশান বি রয়েছে 10, অপশান সি 12 রয়েছে, অপশান ডি রয়েছে 15। তো আমি লোক আর দিন এখানে বোঝানোর জন্য লিখে নিয়েছি। 150 জনের এখানে কি বলেছে, 15 দিনের খাদ্য মজুদ ছিল, কিন্তু সেখানে কি হচ্ছে 10 দিন পর, অর্থাৎ 15 থেকে যদি 10 মাইনাস করে, তাহলে কতদিন পড়ে থাকছে, 5 দিন পড়ে থাকছে। এবং এখানে যেটা বলেছে 75 জন অন্যত্র চলে গেছে, অর্থাৎ ছিল কতজন 150 জন, সেখান থেকে 75 জন চলে যায়, মানে 150 থেকে আমি 75 মাইনাস করবো, তাহলে পড়ে থাকছে কতজন, 75 জন পড়ে থাকছে। আবার রিপিট করছি, 150 জনের এখানে ছিল 15 দিনের খাদ্য মজুদ ছিল, কিন্তু 10 দিন পর, মানে 15 থেকে 10 যদি মাইনাস করি, তাহলে কতদিন পড়ে থাকে, 5 দিন পড়ে থাকে। 75 জন অন্যত্র চলে যাবে, অর্থাৎ 150 থেকে যদি 75 মাইনাস করে, তাহলে পড়ে থাকছে কত, 75 জন। এই 75 জনের অবশিষ্ট খাদ্য কতদিন চলবে, এটাই বের করতে দিয়েছে। তাই আমি এখানে লিখে নিয়েছি লোক গুণ দিন সমান লোক গুণ দিন। তো লোক বলতে আমার এখানে 150 ছিল, আর দিন কত, এখানে 5, এরকম পরপর লিখবে। 150 জনের 5 দিন, মানে 150 গুণ 5 লিখবে, আর এখানে মাইনাস করে যেটা হয়েছে 75 রয়েছে, গুণ জিজ্ঞাসা চিহ্ন দেবে। কাটাকুটি করবে, কাটাকুটি করলে 10 বেরোবে। ঠিক আছে, অপশান বি 10। নেক্সট পরের প্রশ্ন, যেটা কোশ্চেন নাম্বার 30 যেটা বলেছে, একটি খামারে মুরগি এবং ছাগল মিলিয়ে মোট 70টি প্রাণী আছে। একটি খামারে মুরগি এবং ছাগল মিলিয়ে মোট 70টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 180 হলে মুরগির সংখ্যা কত বের করতে দিয়েছে। অপশান এ রয়েছে 50, অপশান বি রয়েছে 30, অপশান সি রয়েছে 25, অপশান ডি রয়েছে কোনোটি নয়। কোশ্চেনটি আরেকবার বলছি, একটি খামারে মুরগি এবং ছাগল মিলিয়ে মোট 70টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 180 হলে মুরগির সংখ্যা কত। অপশান এ রয়েছে 50, অপশান বি রয়েছে
30, অপশান সি রয়েছে 25, অপশান ডি রয়েছে কোনোটি নয়। মুরগির পা তোমরা সকলেই জানো কতগুলো হয়, 2টো হয়। আর ছাগলের পা কটা হয়, 4টে হয়। তাহলে এটা আমি শর্টকাট মেথডে করা যায়, বাট এটা আমি বুঝিয়ে করাচ্ছি, ঠিক আছে? এটা আমি অ্যালিগেশন মেথডে করব। সমস্ত প্রাণীর যদি গড় পায়ের সংখ্যা আমরা দেখি, তাহলে টোটাল এখানে প্রাণী কতগুলো আছে, 70টা প্রাণী আছে। আর 70টা প্রাণীর মোট পায়ের সংখ্যা কত, 180। গড়ে যদি আমি পা বের করতে চাই, তাহলে মোট যে পায়ের সংখ্যা তাদের কতগুলো, 180। এই 180কে মোট মুরগি ছাগল মিলিয়ে টোটাল প্রাণী আছে 70, এই 70 দিয়ে যদি ভাগ করি তাহলে গড় পা সংখ্যা বেরিয়ে যাবে, ঠিক আছে? সেই কারণে 180 আমি 70 করেছি। তো উপনির 0 এখানে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, 18/7 পড়ে থাকছে, ঠিক আছে? এইবার এটাকে আমরা অ্যালিগেশন মেথডে করব। অ্যালিগেশন মেথড তখনই ইউজ করা হয় যখন আমি মুরগির পাটা আলাদাভাবে পেয়ে গেছি 2, ছাগলের পাটা পেয়ে গেছি আলাদাভাবে 4, আর মুরগি ছাগল মিলিয়ে আমরা পা পেয়ে গেছি কত, 18/7। তবেই কিন্তু অ্যালিগেশন মেথড ইউজ করা যায়। তো সেই কারণে মুরগির যে পাটা আমরা পেয়েছি আলাদাভাবে 2, এটাকে বাঁ দিকে রেখেছি, ছাগলের পাটাকে রেখেছি ডান দিকে, মানে এরমভাবে রাখতে হয়। অ্যালিগেশন মেথড যদি ইউজ করতে হয়, একটাকে বাঁ দিকে রাখবো, একটাকে ডান দিকে রাখবো, আর মাঝখানে মুরগি ছাগল মিলিয়ে যেটা হবে সেটাকে মাঝখানে রাখবো, ঠিক আছে? তো মুরগির পাটাকে আমি এখানে 2 রেখেছি, ছাগলের পাটা এখানে 4 রেখেছি, আর মুরগি ছাগল মিলিয়ে যে পা 18/7 সেটাকে মাঝখানে রেখেছি। অ্যালিগেশন মেথড তবেই ইউজ করা যায়। এরপর যেটা করতে হয় অ্যালিগেশন মেথডে, সেটা হচ্ছে এটার থেকে করবো এটা মাইনাস, আর এটার থেকে করবো এটা মাইনাস, ঠিক আছে? তো 18/7 থেকে আমি 2 মাইনাস করেছি, 2 মাইনাস করে আমার 4/7 হয়েছে। আর এখানে 4 থেকে 18/7 মাইনাস করেছি, মাইনাস করে 10/7 হয়েছে। তাহলে মুরগির দিক দিয়ে আমি পাচ্ছি 10/7, আর ছাগলের দিক দিয়ে পাচ্ছি 4/7, ঠিক আছে? তো মুরগির আমরা দেখতে পাচ্ছি এখানে 10, আর ছাগলের দেখতে পাচ্ছি কত, 4। এখানে 7 কেটে গেছে, ঠিক আছে? এটার একটু কাটাকুটি হবে, 10কে যদি 2 দিয়ে কাটি তাহলে 5 হয়, 4কে যদি 2 দিয়ে কাটি তাহলে 2 দিয়ে 4 হয়, মানে দাঁড়াচ্ছে কত, 5:2 হচ্ছে, ঠিক আছে? তাহলে মুরগির দিক দিয়ে পাচ্ছি কত, আমি 5 পাচ্ছি, আর ছাগলের দিক দিয়ে আমি পাচ্ছি কত, 2 পাচ্ছি। এবার আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে মুরগির পায়ের সংখ্যা কত। এটা তো পা নিয়ে চলছিল অ্যালিগেশন মেথডটা। তো টোটাল আমাদের প্রাণী কতগুলো আছে, 70টা আছে। টোটাল আমাদের প্রাণী আছে 70টা। তার মধ্যে আমাদের জানতে চেয়েছে যে মুরগির পায়ের সংখ্যা কত। তো মুরগি আমি দেখতে পাচ্ছি, মুরগিটা এখানে অ্যারো দিয়ে আমি করেছি, মুরগি কত, 5, 5কে আমি লিখবো। আর নিচে লিখবো মুরগি আর ছাগল মিলিয়ে যোগ করলে কত হচ্ছে, 5 আর 2 যোগ করলে 7 হচ্ছে। তো 7-এর মধ্যে 5 যদি মুরগি হয় তাহলে 70টা এখানে টোটাল প্রাণী আছে, 70 দিয়ে আমরা এটা কাটাকুটি করবো, 7 10 70, মানে 10 5 গুণ করলে হয়ে যাচ্ছে 50। তো মুরগি আছে 50টি। যদি ছাগল জিজ্ঞেস করতো তাহলে আমরা 70 থেকে 50 মাইনাস করে 20 করতাম, অপশানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ব্যাস, তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে। দেখা হবে কালকে বিকেল 5টায় এবং রাত 9টায়। প্রতিদিন বিকেল 5টা এবং রাত 9টার সময় ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজে অনলাইন অঙ্কের ক্লাস, জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স এই সংক্রান্ত বিষয় অনলাইন ক্লাস হবে। তো সকলে কিন্তু ফলো করবে ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজটি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।